আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেটের পরিস্থিতির কারণে এই মুহূর্তে হয়তোবা আমরা সবাই ভালো নেই, কারণ প্রফিট হওয়াটা বন্ধ আছে, অনেকের লসও হচ্ছে, স্টপ লস ট্রিগার করতেছে। তো আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য এই যে আমরা একটু খারাপ আছি সাময়িক, এই খারাপটাকে আসলে ভালোতে রূপান্তর করা যায় কি না, কিভাবে কোন জিনিসগুলো ফলো করলে এবং সেইভাবে পরিকল্পনা করলে আমরা আমাদের এই খারাপ অবস্থা থেকে, যদি 10%-এর স্টপ লস হয়েও থাকে, এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়ে ক্যাপিটালটাকে আগামী দিনগুলোতে প্রোটেক্ট করতে পারি এবং একটা কাঙ্ক্ষিত প্রফিটের জায়গায় পৌঁছাতে পারি। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইপিএস মৌসুমে আমাদের এখন আসলে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সেটা। তার আগে ভিডিওর শুরুতে জাস্ট আপনাদের ডিমান্ডের কারণে ইন্ডেক্স সম্পর্কে ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে নিচ্ছি। তো ওইখান থেকে ইন্ডেক্স সম্পর্কে আমি 2 দিন আগে, অর্থাৎ মার্কেটে যেদিন কারেকশন হচ্ছিল, মানে লাস্ট যেদিন কারেকশন শেষ হয়েছে, ওই দিন আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে এইখানে কারেকশন শেষ হলে এটা কারেকশন শেষ, এখান থেকে উত্থান হবে, এই ধরনের কোনো কনফার্মেশন নেওয়া যাবে না। কারণ মার্কেটটাকে উপরের দিকে টেনে তোলার জন্য যে পরিমাণ ভলিউম প্রয়োজন, সেই পরিমাণ ভলিউম এই মুহূর্তে নাই। আমরা বিগত দিনে দেখেছি 1400-1500 কোটির ভলিউম। তো ওই টার্নওভারটা যতক্ষণ পর্যন্ত পুনরায় মার্কেটে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা হায়ার হাই করতে পারবো না। এটা খুব সিম্পল একটা লজিক, এখানে আসলে খুব বেশি জটিল অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। কিন্তু এটুকু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে পতনে ব্রেক লাগা বা ঝুঁকি কমে যাওয়ার যে বিষয়টা, সেটা আমরা দেখতে পাবো। যে কারণে এই পতনের দিন, অর্থাৎ গত 2 দিন আগে, ওই দিন যাতে আমরা আর কেউ কোনোভাবেই প্যানিক সেল না করি, আমি প্যানিক সেল বন্ধ রাখার জন্য অনুরোধ করেছিলাম আপনাদেরকে। সো পরবর্তীতে এই লেভেলটাই আপনাদেরকে দেখানো ছিল যেখান থেকে মার্কেট সাস্টেইন করার চেষ্টা করছে। আমি আবারও বলছি, উত্থান হয়ে গিয়েছে কিংবা পতন শেষ হয়ে গিয়েছে, দুইটার একটাও না, সাস্টেইন করার চেষ্টা করছে। এবার এই লেভেলটা থেকে কি হতে পারে, আমি যা মনে করি, এবং আমি আমার ব্যক্তিগত থট, যেটা আমি আমার ব্যক্তিগত প্রাইভেট গ্রুপেও জানিয়েছি, হুবহু সেই আপডেটটাই আপনাদের সামনে শেয়ার করতেছি। এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট যতক্ষণ পর্যন্ত 5874, অর্থাৎ এই যে চাল লেখা জায়গাটা, এই জায়গাটাকে সাকসেসফুলি প্রপার ভলিউমের সাথে, অন্তত পক্ষে 1200-1300 কোটি ভলিউমের সাথে 5874 যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি খুব ক্লিয়ারভাবে ধরে নেন মার্কেট এখনও সাইডওয়েজ আছে, এখনও মার্কেটে কারেকশন শেষ হয়ে গিয়েছে বা আগামী সপ্তাহ থেকে উত্থান হবে, এইরকম চিন্তাভাবনা করার জায়গা বা সুযোগ এখনও তৈরি হয় নাই। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে মার্কেটে সেল প্রেশার অনেকটাই কমে গিয়েছে। আমরা 700 কোটির ঘরে ভলিউম নেমে আসতে দেখেছি। সো মার্কেটে সবচাইতে বড় ভয়ের জায়গাটা হচ্ছে যখন ফল হয় এবং ফলের সাথে সাথে ভলিউম বাড়তে থাকে, তার মানে ওইখানে স্মার্ট মানি বা ইনস্টিটিউশনাল সেল ইনভলভড। এখন যেভাবে মার্কেটে ভলিউম হচ্ছে, 600-700 কোটির ভলিউমে স্মার্ট মানি সেল করে না। 600-700 কোটির ভলিউমে স্মার্ট মানির স্টক সেল করার সুযোগ আসলে থাকে না। যদি একটু লজিক খাটান তাহলে বুঝতে পারবেন। এই সেলগুলো আমরা রিটেইলাররাই করি, এবং এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে মার্কেটকে টানা পড়তে দেখে এই সেলগুলো করি। সো এখন যেহেতু মার্কেটে ভলিউমটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, এখন যদি আমরা দেখি 600-800 কোটির রেঞ্জে মার্কেট এক সপ্তাহ ট্রেড হচ্ছে, তাহলে মার্কেট আলটিমেটলি সাইডওয়েজ থাকবে, এবং সেই সাইডওয়েজ মার্কেটের গন্তব্য হচ্ছে বিগত দিনে যে বটমটা তৈরি করেছে 5740-এর আশেপাশে, সেই জায়গাটা থেকে 5870-এর নিচ পর্যন্ত। আমি আবারও বলছি, বিগত দিনে যে বটমটা আমরা তৈরি হতে দেখলাম 5740-এর আশেপাশে, সেই জায়গাটা থেকে 5860-70-এর মধ্যের এই যে জায়গাটা, এই 120-30 পয়েন্টের জায়গাটার মধ্যে মার্কেট সাইডওয়েজ বিহেভ করতে পারে আগামী সপ্তাহে, যদি ভলিউম 600-800 কোটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইন শর্ট, সামারি করে যদি বলি, আপনি চাইলে এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি যে কথাটা এতক্ষণ বললাম, সেই কথাটাই এই জায়গায় স্পষ্টভাবে লেখা আছে। আমি রিপিট করে আপনাদের সময় নষ্ট করতেছি না, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। গেল ইন্ডেক্স সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স 5874 ব্রেকআউট না করতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেকআউট করছে বা উত্থান হবে এইটা ভেবে 100% লোড করা বা নতুন করে মার্কেটে ফুল ক্যাশ নিয়ে আসা সুযোগ নাই। কিন্তু আপনি যদি ট্রেড করতে চান, আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কি করণীয়, জুন ক্লোজিংয়ের আমরা প্রিপারেশনটা কিভাবে নিব, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সেটা কেন বোঝাতে চাচ্ছি, সেটা লজিকটা হচ্ছে, গত বছর আমার স্পেসিফিকভাবে মনে আছে, গত বছর সেপ্টেম্বর অক্টোবর এই 2টা মাস মার্কেট বেশ খারাপ গিয়েছিল। এবং গত বছর না, আপনি যদি বিগত 3 বছরের ডাটা অ্যানালাইসিস করেন, গত 3 বছর একটানা এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের যে জায়গাটা, এই জায়গাটা মার্কেট কারেক্টিভ ছিল, কারেকশনে ছিল। আর অক্টোবরের কথা যদি বলেন, বিগত 12 বছর যাবৎ অক্টোবর মাস কারেকশনে আছে। আমি বলছি না যে এই ডাটা আমাদেরকে ইন্ডিকেশন দেয় এই বছরও কারেকশনেই থাকবে, আমি এটা বলছি না, বাট
বাট যেহেতু হিস্ট্রি আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে 12 বছর ধরে অক্টোবর মাসে কারেকশন হয়, তাহলে এর কোনো না কোনো একটা লজিক আছে এবং খুব স্ট্রং একটা লজিক আছে। এই লজিকটা হচ্ছে আগামী মাস থেকে জুন ক্লোজিংয়ের ইপিএসগুলো আসা শুরু করবে এবং ডিভিডেন্ডগুলো ঘোষণা শুরু হবে। পাশাপাশি 15-20 দিনের গ্যাপে বা এক মাসের মধ্যেই আমরা দেখতে পাবো ওই জুন ক্লোজিং শেয়ারগুলোর Q1ও চলে আসছে। অর্থাৎ এই একটা সময় সেপ্টেম্বর মাস যখন মার্কেটে 2টা কোয়ার্টারের ইপিএস এবং বাৎসরিক ডিভিডেন্ড একই সঙ্গে ডিক্লেয়ার হয়। সো এই ডিক্লারেশনটা যদি পজিটিভ হয়, অর্থাৎ 300 স্টকের মধ্যে যদি 200+ স্টক, মানে জুন ক্লোজিং যতগুলো স্টক আছে তার মধ্যে যদি 60-70% স্টক পজিটিভ ডিভিডেন্ড দিতে পারে, আগের বছরের চাইতে ভালো দিতে পারে, তাহলে মার্কেট খুব ভালোভাবেই রান করবে এবং পজিটিভ হবে। আর যদি আলটিমেটলি বেশি সংখ্যক কোম্পানি খারাপ ডিভিডেন্ড দেয়, তাহলে আপনি আমি যাই মনে করি ফান্ডামেন্টাল রুল অনুযায়ী মার্কেট কিন্তু এই জায়গাটাতে একটু কারেক্টিভ বিহেভিয়ার দেখাবে, যেটা বিগত দিনেও আমরা দেখাতে দেখেছি। এই কারণে আমাদের প্রিপারেশন নেওয়াটা জরুরি। ডাটা আপনাদের সামনে থাকলেও প্রয়োজন হলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোন মাসে মার্কেট পজিটিভ ছিল, কখন নেগেটিভ ছিল, কত পয়েন্ট পজিটিভ ছিল বা কত পয়েন্ট নেগেটিভ ছিল ওই মাসে, সেটা আমি ধারাবাহিকভাবে এখানে খুঁজে বের করে মানে লিস্ট ডাউন করার চেষ্টা করেছি মাত্র। এইবার আসেন প্রস্তুতিটা আমরা কিভাবে নিব। প্রস্তুতিতে আমি 3টা ধরন ডিফাইন করতে চাই। 1 নাম্বার, ইপিএস তো আমরা কেউ জানি না, একটা শেয়ারের ইপিএস কেমন আসবে এটা অনুমান করা আসলে ঠিক না। আপনি হিস্ট্রি দেখে অ্যানালাইসিস করে একটা ধারণা করতে পারেন, বাট তবুও সেই ধারণাটা কিন্তু ভুলও হতে পারে, কারণ ইপিএস ম্যানুপুলেশনও করা যায়, আবার ইপিএস অনেক সময় খারাপ এক্সপেকটেশন থাকলেও হঠাৎ করে ভালো আসতে পারে। সো আগে থেকে এটা ডিফাইন করাটা আসলে লজিক্যালি কোনো ওয়ে বা লজিক আসলে নাই। সো সেই ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রিপারেশন নিতে পারবো, 3 ধরনের পরিকল্পনার মাধ্যমে। 1 নাম্বার, জুন ক্লোজিং ইপিএস ভালো আসতে পারে, খারাপও আসতে পারে, যেহেতু জানি না সেহেতু জুন ক্লোজিং ইপিএসের পিছনে দৌড়াবো না। সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোতে সেফলি পজিশন নিব, যাতে করে আগামী ডিসেম্বর জানুয়ারিতে যখন ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর ডিমান্ড ক্রিয়েট হবে, এখন ওগুলো আলটিমেটলি বটমের দিকে আছে, কম প্রাইজে আছে, এখন আমরা পজিশন নিয়ে রাখলে আগামী 3-4 মাস পর যখন ওগুলোতে ডিমান্ড তৈরি হবে, তখন আমাদের একটা পজিশনের মাধ্যমে 3 মাস 6 মাসের ট্রেডিংয়ের মাধ্যমে একটা পজিশনাল প্রফিট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি জুন ক্লোজিং এর ইপিএস খারাপ আসলে যে মাইর খাওয়ার যে একটা সম্ভাবনা বা রিস্ক, সেই রিস্কটা ওই জায়গায় খুবই কম। আমি একটা শেয়ারের মাধ্যমে আপনাদেরকে এক্সাম্পল দিই, ব্যাংক সেক্টরের, কারণ আলটিমেটলি তো ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো ব্যাংক ক্লোজিং এখন আসলে ফুল ফোর্সে পজিশন নেওয়ার কথা বলতে পারতেছি না, এই কারণে নতুন করে একটা রুল হয়েছে যে ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 2000 কোটি টাকার উপরে না থাকলে ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। সো এইটা যদি ডিভিডেন্ড ডিক্লারেশন করার আগ পর্যন্ত এই রুলটাই অব্যাহত থাকে, তাহলে ব্যাংক কিন্তু আলটিমেটলি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, যার ফলে ব্যাংকে যে বড় ধরনের একটা প্রভাব তৈরি হয়, ব্যাংকে যে একটা ডিমান্ড তৈরি হয়, সেটা একটু এই বছর কম তৈরি হতে পারে। তবুও যদি ইপিএস ভালো দেয়, যদি স্টক ডিভিডেন্ডও দেয়, ডিমান্ড যে একবারে তৈরি হবে না তা কিন্তু না, ডিমান্ড তৈরি হবে। ক্যাশ ডিভিডেন্ড বেশি দিতে পারলে ডিমান্ডটা একটু বেশি তৈরি হতো। ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আপনি যদি চান যে আমি এখন কোনো ধরনের রিস্ক নিব না, আর ক্যাশ থাকলে আমি ক্যাশ রাখতে পারি না, সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ তো ক্যাশ রাখা, বাট ক্যাশ রাখতে পারি না, কোনো না কোনো শেয়ার কিনে রাখলে আমি অপেক্ষা করতে পারি, বাট ক্যাশ থাকলে আমার এলোমেলোভাবে স্টক কিনতে মন চায়, তাহলে আপনি ব্যাংক সেক্টরে সেফ পজিশন নিতে পারেন। ব্যাংক সেক্টরের স্টকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, ইবিএল, এনসিসি ব্যাংক, এই ধরনের ব্যাংক যেগুলোর ডিভিডেন্ড ইল্ডও ভালো, বর্তমান প্রাইস রেঞ্জটাও আসলে অ্যাকসেপ্টেবল জোনে আছে, এগুলোর দিকে আপনারা বিবেচনা করতে পারেন। আমি উদাহরণস্বরূপ একটা শেয়ারের পজিশন আপনাদেরকে দেখাচ্ছি যে শেয়ারটা আসলেই বটমে আছে কি না। এখন 24 টাকা বা 24 টাকার নিচে কেউ যদি ইবিএল এ পজিশন নেয়, এই শেয়ারটার কমার জায়গা আছে 23 টাকা পর্যন্ত। বোঝার চেষ্টা করেন, আপনি কি এই শেয়ারে স্টপ লস দিবেন? কোনো কারণে যদি মার্কেট 2 সপ্তাহ 3 সপ্তাহ টানা ফল করে, আপনি কি এটা দিয়ে স্টপ লস দেওয়া জরুরি মনে করেন? যদি মনে করেন জরুরি, তাহলে আমার আসলে আপনাকে বোঝানোর যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই থাকবে না। বাট যদি মনে করেন জরুরি না, তাহলে আমি বলবো যে এই লেভেলের নিচে 23 টাকার নিচে এই ব্যাংকটা নামার সম্ভাবনা খুবই কম, যদি অনাকাঙ্ক্ষিত কোনো নিউজ না আসে, এবং বর্তমান প্রাইস 24 টাকা। কিন্তু যদি দেখেন মার্কেট আগামী দিনে এটা ব্রেকআউট করতেছে, এই ব্রেকআউট করতে গেলে ব্যাংক সেক্টরের সাপোর্ট লাগবে। সো দ্যাট আপনি যদি ব্যাংক সেক্টরের বটমে পজিশন গ্রহণ করেন, তার মানেটা এরকমই হবে, বাজার ভালো হলে আপনি প্রফিট পাবেন, বাজার খারাপ হলে আপনার পুঁজিটা সেফ অবস্থায় থাকবে, আপনি প্রফিট পাবেন না, কিন্তু আপনার পুঁজি যদি হয় 24 লক্ষ টাকা, তাহলে এটা কমলে সর্বনিম্ন 23 লক্ষ টাকা পর্যন্ত আসতে পারে, খুব বেশি কমার জায়গা নাই। দ্যাট মিনস 1 নাম্বার পরিকল্পনা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারকে এড়িয়ে
জুন ক্লোজিং শেয়ারকে এড়িয়ে ডিসেম্বর ক্লোজিং বটমের ফান্ডামেন্টাল ব্যাংকে অবস্থান গ্রহণ করা, যাতে করে ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকে এবং পক্ষান্তরে বাজার বাড়লে যাতে আলটিমেটলি আবার আপনি প্রফিটও পান। এখানে কিন্তু একটা সুন্দর গ্যাপ আছে। সো 24 টাকা থেকে 27 টাকা পর্যন্ত পজিশন ট্রেডের জন্য পজিশন নিলে এইটুকু একটা গ্যাপ, এইটুকুও না, অ্যাটলিস্ট 28-29 টাকায় আপনি সেল করতে পারবেন যদি আপনি 3 থেকে 6 মাসের জন্য পজিশন নেন। সেই ক্ষেত্রে 20 থেকে 30% প্রফিট আপনি আশা করতেই পারেন কোনো ধরনের ট্রেডিং না করে, সেফলি একটা পজিশন গ্রহণ করে। এটা গেল একটা ধরন। দ্বিতীয় ধরন হচ্ছে, না আমি আসলে এত কনজারভেটিভ ট্রেডার না, আমি এত বেশি সেফ বা টাইট থাকতে চাই না যেখানে আমার প্রফিট হওয়ার অপরচুনিটিও কম, রিস্কের অপরচুনিটিও কম। এটা না, আমি চাচ্ছি রিস্ক কোথায় কম আছে কিন্তু অপরচুনিটিটাও বেশি আছে। আমি হালকা মডারেট রিস্ক নিতে পারবো। আমি ফান্ডামেন্টাল শেয়ারে ট্রেড করতে চাই যেখানে জুন ক্লোজিংয়ে যদি ভালো মোমেন্টাম আসে তাহলে আমি একটা ভালো প্রফিট করতে পারবো। সেরকম আলটিমেটলি বেশ কিছু শেয়ার আছে, আমি সবগুলোর নাম বলতেছি না, আমি শর্টলিস্ট করে রেখেছি। আমি আমার মতো করে আমার ট্রেনিং গ্রুপে বা আদার্স আমার মতো করে আমি অ্যানালাইসিস করে শেয়ার করার চেষ্টা করব। একটা দিয়ে আমি আপনাদেরকে পাবলিক ভিডিওতে বুঝাচ্ছি। এই শেয়ারটার নাম হচ্ছে বিএসআরএম লিমিটেড। আপনি এই ধরনের আরও শেয়ার পাবেন। আমি বলছি বাজারে এরকম 7-8টা শেয়ার এই মুহূর্তে আছে আমার নজরে, একটা দিয়ে জাস্ট পজিশনটা বুঝাচ্ছি। এই শেয়ারগুলো যদি আপনি অ্যানালাইসিস পারেন, ইলিয়ট ওয়েব সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, স্ক্রিনশট নিয়ে আপনি পরবর্তীতে ক্রস চেক করে নিতে পারেন, নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারেন। আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাদের এই অংশটুকু শুধু বোঝানোর চেষ্টা করতেছি, যে অংশটা 2025 সালের ডিসেম্বর মাসের শেষ থেকে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা মে মাস 2025 সালে গিয়ে কারেকশন কমপ্লিট করছে, তারপর থেকে পরবর্তী অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এই মুহূর্তে স্টকটার প্রাইস 98 টাকা, 98 টাকা 80 পয়সা। এবং আমরা যদি ক্যান্ডেলটা দেখি, আমরা যদি ভলিউমটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে, যেটা একটা পজিটিভ সিগনাল। কিন্তু এর মানে এটা না যেটা শর্ট টার্ম মোমেন্টাম ক্রিয়েট করে কালকে থেকে বাড়বে, অনেক কিছু হয়ে যাবে, এরকম কিছু আমি আপনাদেরকে বলতেছি না। আমি আপনাদেরকে এটার পজিশনটা বোঝানোর জন্য জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এই শেয়ারটা যদি কেউ বর্তমানে এই 95, 96, 98 এরকম রেঞ্জে পছন্দ হয় তার, তাহলে সেই এরকম জোনে 50% ইনভেস্টমেন্ট করতে পারে পজিশন ট্রেডিংয়ের জন্য। আমি আবারও বলছি, শর্ট টার্ম ট্রেডিং কিন্তু না, পজিশন ট্রেডিংয়ের জন্য। এবং পরবর্তীতে এই শেয়ারটার বর্তমানে স্টপ লস হচ্ছে 94 টাকা 70 পয়সা, অর্থাৎ এই ক্যান্ডেলটার নিচে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট যদি ম্যাসিভলি ফল না করে তাহলে এই শেয়ারটা 94 টাকা 70 পয়সার নিচে সমসাময়িক সময়ে নামবে না। আর এই শেয়ারের ইপিএস কেমন দেওয়ার সম্ভাবনা আছে আপনারা যদি দেখেন, তাহলে দেখতেই পাচ্ছেন যে এই শেয়ার লাস্ট কোয়ার্টারে হাইয়েস্ট ইন দ্য হিস্ট্রি, গত 4-5 বছরের হিস্ট্রিতে সর্বোচ্চ পরিমাণ ইপিএস দিয়েছে এবং গ্রোথ ট্রোথ সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে। যদি ডিভিডেন্ডের দিকে লক্ষ্য করেন তাহলে গত বছরও সে 50% বা 5 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যেটাও সর্বোচ্চ পরিমাণ ছিল। সো একই ধারাবাহিকতা বজায় রেখে যদি 50% ক্যাশ ডিভিডেন্ডও দেয়, হোয়ারেজ ইপিএস এর এক্সপেকটেশন কিন্তু 20 টাকার আশেপাশে। এটা যদি একটু কমও হয়, যদি 15 টাকাও হয়, আপনি যদি বাৎসরিক ইপিএস দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু হাইয়েস্ট ইন দ্য হিস্ট্রি। সো এটা যদি 18 টাকা ইপিএসও দেয়, তারপরেও কিন্তু এই 50% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। দ্যাট মিনস ইপিএস এর সময় আপনি দেখবেন যে ইপিএসে ডিভিডেন্ডের পরিমাণ কমে নাই, সো দ্যাট এখানে আপনার নতুন করে ঝুঁকির জায়গাটা খুব কম থাকবে। আর পক্ষান্তরে এই শেয়ারটা যদি আলটিমেটলি ভালো ডিভিডেন্ড ডিপিএস দিতে পারে, তাহলে আপনি 100 টাকার নিচে 90 থেকে 100 টাকার জোনে পজিশন গ্রহণ করে এই শেয়ারটা অ্যাটলিস্ট 120 থেকে 30 টাকার জোনে বিক্রি করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটার জন্য 3 মাস সময় লাগতে পারে, আমি বলছি না এটা 3 সপ্তাহে বা 2 সপ্তাহে হবে, বাট দিটস এ সেফ অপশন। এটার সাথে ইবিএল এর সাথে এটার পার্থক্য হচ্ছে, ইবিএল এ আপনি প্রফিট পেতে পারেন, আবার এটা আরও বেশি সময়ও নিতে পারে। একদম বটমে আছে, ট্রেন্ড নাই, কিন্তু সেফ। প্রাইস ফল করলে ইবিএল এর প্রাইস বিএসআরএম লিমিটেডের চাইতে আরও কম ফল করবে, এটা আরও বেশি শক্তিশালী আপনার পুঁজিকে প্রোটেক্ট করার জন্য। আর এইটা যদি কোনো কারণে ফল করলে এটা ম্যাক্সিমাম 85 টাকায় আসতে পারে, এর নিচে নামবে বলে আগামী 2 মাসে এটা আমি কোনোভাবেই আসলে অ্যানালাইসিস করেও পাচ্ছি না, আমার হিসাবও আসলে বলে না। সেই ক্ষেত্রে আপনি যদি 95, 97, 98 জোনে 50% পজিশন গ্রহণ করেন এবং বাজারকে যদি কারেকশনও হতে দেখেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি চিন্তা করেন যে 85-87 লেভেলে যদি ইন কেস নামে আমি সেকেন্ড পজিশনটা গ্রহণ করব, তাহলে আমার অ্যাভারেজ বাই রেটটা 90-92 টাকা হবে। আপনি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর কোয়ার্টারে এই শেয়ারটা থেকে 30% প্রফিট নিয়ে বের হতে পারবেন বলে আমার ব্যক্তিগত ধারণা। এইটার সাথে কোরিলেট করে আপনি বিএসআরএম স্টিল দেখতে পারেন, অলিম্পিক দেখতে পারেন, ইএইচএল দেখতে পারেন, ইউনিক হোটেল দেখতে পারেন, এরকম অনেক শেয়ার আছে। সবগুলোর নাম বলে নাভানা ফার্মা আছে বা আদার্সও থাকতে পারে। আমি মূল কথা হচ্ছে আমি আপনাকে যেটা সবচাইতে স্ট্রং, যেটার ইপিএস সবচাইতে বেশি, যেটাতে ঝুঁকি তুলনামূলক এই 5-7টার মধ্যে সবচাইতে কম, সেটাই আমি আপনাকে দেখালাম, সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড। 3 নাম্বার, থার্ড কন্ডিশন হচ্ছে আমি একটু
একটু আর্লি প্রফিট চাই। অর্থাৎ আমি চিন্তা ভাবনা করতেছি ইবিএল এরটা তো আমি বুঝলাম যে ইবিএল আমাকে প্রফিট দিতেও পারে এই টাইমের মধ্যে, নাও দিতে পারে, কিন্তু পুঁজি প্রোটেক্ট করবে, আর যদি বাজার ব্রেকআউট করে তাহলে প্রফিট দিবে। আর বিএসআরএম লিমিটেডের ক্ষেত্রে আমি বুঝলাম যে বাজার যদি ব্রেকআউট নাও করে, বাজার যদি সাইডওয়েজ থাকে, শুধুমাত্র বড় কারেকশন না করে, তাহলেও আগামী কিছু মাসের মধ্যে পজিশন ট্রেডিং করলে বিএসআরএম লিমিটেড আমাকে প্রফিট দিতে পারে, একই সমান প্রফিট 20-30%। আমি আনএক্সপেক্টেড কিছু বলতেছি না, বা অনেক বেশি এরকমও কিছু বলতেছি না। আলটিমেটলি শেয়ারগুলোর বাৎসরিক টার্গেট, আগামী বছরের টার্গেট অনেক বেশি। আপনি মোরললেস হয়তো বা এই শেয়ারটাকে ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করলে 150 টাকা পর্যন্ত প্ল্যান করতে পারে। এটা কিন্তু সলিড আপ ট্রেন্ডে আছে, সলিড আপ ট্রেন্ডে আছে, এতে কোনো সন্দেহ নেই। এটা এইখান থেকেই 2020 সালের পর থেকেই আপ ট্রেন্ডে আছে। এখানে ওয়েব 4 তৈরি করতে গিয়ে সে 4 বছরের মতো সময় নিয়েছে, যে কারণে আপনি লম্বা সময় এটাকে ডাউন ট্রেন্ডে দেখেছিলেন, ফ্লোট ছিল, নানা কারণ ছিল। অ্যান্ড থার্ড, আমি আপনাদেরকে যে শেয়ারটা দেখাবো ধারণা দেওয়ার জন্য, পজিশনের ধারণা, শেয়ার না, শেয়ারের পজিশন কোথায় থাকলে আলটিমেটলি মিডিয়াম লেভেলের রিস্ক থাকে, সেটা হচ্ছে জিপিএস ইস্পাত। এটার অল্টারনেট শেয়ারও আপনি পাবেন এই লেভেলে। আপনি জিপিএস ইস্পাত ব্যতীত আরও মিডিয়াম ফান্ডামেন্টাল, অর্থাৎ ভালো না খুব একটা, কিন্তু খুব একটা খারাপও না, অর্থাৎ জেড ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা কম, 2-4% ইপিএস আপনাকে দিবে। বি ক্যাটাগরিতে আছে, যদি কোনো কারণে একটু ভালো ইপিএস দিতে পারে। এগুলোর ঐতিহাসিক প্রাইস রেঞ্জ অনেক উপরে ছিল, ন্যাব অনেক স্ট্রং, ন্যাব কিন্তু 50+। সো একটা 50+ টাকার স্টক 17 টাকার ঘরে, মানে ন্যাব 50+ টাকার স্টক 17 টাকার ঘরে আপনার জন্য ফান্ডামেন্টালি ঝুঁকি তৈরি করে না। এখন আপনি বলতে পারেন অনেকেই যে এটার পি রেশিও তো নেগেটিভ, এটার ইপিএস তো নেগেটিভ। ভাইয়া এইটা তো ফ্লোর প্রাইজের সময় কিছু স্টকের তো প্রাইজই মুভমেন্ট করে নাই, সো তখন ইপিএস কী ছিল, কোনটা কী ছিল, তখন কিন্তু কোনো কিছু দেখার জায়গা ছিল না। সো আপনি যে ইপিএস এর অংশটা দেখতেছেন সেটা একটা সমসাময়িক পরিস্থিতির কারণে, খারাপ পরিস্থিতির কারণে তার ইপিএস নেগেটিভ। এবার আপনি একটু খেয়াল করেন, লাস্ট ইয়ারে Q3-তে এর ইপিএস আসছে -2 পয়সা, পরবর্তীতে আসছে -1 টাকা 14 পয়সা। এখন তার মাইনাসের জায়গাটা কমে গেছে। এখন যদি কোনো কারণে -2 পয়সার জায়গায় -4 +2 পয়সাও দিতে পারে, এবং পরবর্তীতে এই শেয়ারটা যেমন 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যেটা লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি। 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে যে প্রাইসটা ফল হয়েছে, নতুন করে 5% ক্যাশ ডিভিডেন্ডও যদি দেয়, তাহলে কিন্তু সেই প্রাইসটা আর তার থেকে খুব একটা ফল হওয়ার জায়গা থাকে না। আমি ধরে নিচ্ছি 5% ডিভিডেন্ডই দিবে এবং ইপিএস কয়েক পয়সাই পজিটিভ আসবে, এবং এটা বি ক্যাটাগরিতেই থাকবে, এটা ধরে নিচ্ছি। যদি ভালো হয় তাহলে অনেক ভালো কিছু পাবেন, সেটা আলহামদুলিল্লাহ, ডিফারেন্ট কল। এই শেয়ারটার দিকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অ্যানালাইসিস সহই আপনাকে শেয়ার করা হয়েছে। এই শেয়ারটা 17 টাকার ঘরে, 17 টাকা থেকে নিয়ে এই যে 17 টাকা 90 পয়সা পর্যন্ত, এই পুরা জায়গাটা এই শেয়ারটার বাই জোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন এখানে ধরেন মার্কেট ক্র্যাশ করছে, আমি বলছি, আমি মনে করছি তার জন্য মার্কেট ক্র্যাশ করতে পারবে না, ব্যাপারটা এরকম না। এখন যদি কোনো কারণে ক্র্যাশও করে, আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন, তাহলে হিস্ট্রিক্যালি এই শেয়ারটার বটম হচ্ছে 15 থেকে 16 টাকা। এই প্রাইস রেঞ্জের নিচে কোনোদিনও জিপিএস ইস্পাত যায় নাই, এবং এই জায়গাটাতে বুলিশ ডাইভারজেন্স থেকে শুরু করে এমএসিডির ক্রসওভার সব কিছু আছে। সো এই শেয়ারটা আগামী দিনে 15 টাকার নিচে যাবে, এই সুযোগ খুবই 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 লিমিটেড, যদি না জেড ক্যাটাগরি হয়, যেটা হওয়ার সম্ভাবনাও কম, যেটা আমরা ফান্ডামেন্টাল ডেটা দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। সো এখন 17 টাকার ঘরে যদি কারো কেনা থাকে, পরবর্তীতে কোনো কারণে যদি মার্কেট মারাত্মক লেভেলে নিচে চলে আসে, এটা ইম্পালসিভ না হয়ে যদি পরবর্তীতে ABCD-তে পরিণত হয়, অর্থাৎ এবি করার জন্য নিচেও আসে, এই শেয়ারটা সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। দ্যাট মিনস হচ্ছে 16 টাকার আশেপাশে, তাহলে 1 টাকা নিচে নামতে পারবে। সো আপনি যদি এখন পজিশন গ্রহণ করেন, এই 1 টাকা নিচে আপনার অ্যাভারেজও করার দরকার পড়বে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একটা শেয়ার 1 টাকা কমলে অ্যাভারেজ করা লাগে না, যদি করতে চান সেটা আপনার ব্যাপার। সো এখানে ঝুঁকির জায়গা এই যে এইখানে আছে 1 টাকা আর এইখানে আছে 1 টাকা, টোটাল 2 টাকা ঝুঁকির জায়গা আছে এই শেয়ারটার মধ্যে। পক্ষান্তরে এই শেয়ারটা যখন ইপিএস আগে বা ইপিএস এর পরে যে কোনো একটা মোমেন্টামে তো আসবে, আমার ধারণা ইপিএস এর আগেই হয়তো বা মোমেন্টামে আসবে যদি বাজার সাপোর্ট দেয়, কারণ কারেকশন আমি শেষের দিকে দেখতে পাচ্ছি। তবুও যদি না দেয়, আমি সব রিস্ক ফ্যাক্টর একসাথে যোগ করে সর্বোচ্চ রিস্ককে মাথায় রেখেই বলতেছি, ধরেন এই শেয়ারটা 16 টাকা পর্যন্ত নামবে, আপনি 17 টাকার ঘরে কিনে ফেলছেন, তবুও পরবর্তীতে শেয়ারটা যখন উঠবে, শেয়ারটার ফার্স্ট টার্গেট থাকবে 22 টাকা। এই 22 টাকাটাও পজিশনাল ট্রেডিংয়ের টার্গেট। এটা হতে 3 মাস সময় লাগতে পারে, 1 মাস কম বেশিও লাগতে পারে, আমি টাইম নিয়ে কোনো কথা বলতেছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি সবচাইতে সেফ ইবিএল, সবচাইতে বেশি ক্যাপিটাল প্রোটেক্ট করবে, এবং জুন ক্লোজিংয়ের কোনো ধাক্কা আপনি এটার মধ্যে খাবেন না, কিন্তু কন্ডিশন হচ্ছে বাজার ব্রেকআউট করলে প্রফিট পাবেন, নইলে পাবেন না। সেকেন্ড,
স্ট্যান্ডার্ড আমি হইলে যেটাকে ফার্স্ট প্রেফার করতাম সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড, যেখানে ঝুঁকির পরিমাণ কিছুটা আছে কিন্তু সেটা অ্যাভারেজ যোগ্য এবং রেওয়ার্ডের পরিমাণও বেশ অনেকটা আছে, যেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইবিএল যদি বাজার ব্রেকআউট করে নাও পাইতে পারেন, বিএসআরএম লিমিটেড বাজার স্বাভাবিক থাকলে আপনি এই টার্গেটটা 120 টাকার উপরের টার্গেটটা ইনশাল্লাহ পাবেন পজিশন ট্রেডিং চিন্তা করলে। আর যদি একটু বেশি রিস্ক নিতে চান যে আমি এই বছরই একটা প্রফিট চাই, কারেকশন প্রায় শেষ, এরকম শেয়ারের মধ্যে একটা ছোট কোয়ালিটির অল্প টাকা দামের শেয়ার নিতে চাই, আমার ক্যাপিটাল ছোট, আমি অনেক বেশি দামের শেয়ার বেশি কিনতে পারি না, সেই ক্ষেত্রে জিপিএস ইস্পাত কিংবা এইটার দেখানো পজিশনে এখানে এটা বোঝার চেষ্টা করেন। দেখেন আমি আপনাদের ইউনিক হোটেল দিয়ে বুঝাইছিলাম, এখানে কিন্তু এই শেয়ারটা এই পুরাটা হচ্ছে অ্যাকোমোলেশন জোন। অ্যাকোমোলেশন জোনটা ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, এটা র্যালি। এই যে এখান থেকে 17 টাকা থেকে নিয়ে এই 21 টাকার কাছাকাছি পর্যন্ত এটা একটা ছোট র্যালি। পরবর্তীতে এইখান থেকে রিটেস্ট করে এইখানে যারা কিনছিল, এটা ছিল প্রপার একটা বাইজোন, এটা ছিল একটা প্রপার বাইজোন, ব্রেকআউটের পরের প্রথম বাইজোন। আপনি বলতে পারেন এটা বাইজোন, এটা বাইজোন, আমি মনে করি না এগুলো বাইজোন, কারণ আপনি যখন এইখানে কিনছেন আপনি এতটুকু সময় ধরে রাখতে পারবেন না, আপনি যখন এইখানে কিনছেন আপনি এতটুকু সময় ধরে রাখতে পারবেন না, আপনি লাকিলি এইখানে কিনছেন, এখানে ব্রেকআউট করলে আপনি এখানে সেল দিয়ে বেরোয় যাবেন। এটাই রিয়ালিটি, আমি বলতেছি না মানে কত দূর উঠছে, আমি রিয়ালিটিটা বলার চেষ্টা করতেছি। সো যারা এইখানে কিনছে তারা এইখানে সেল করতে পারছে, এখন খেয়াল করলে দেখবেন আপনি সেম জায়গাটাতে আবার কেনার একটা সুযোগ পাচ্ছেন। পরবর্তী সুইং অবশ্যই এটার হায়ার হাই হবে। সো আমি আপনাদের প্রথম টার্গেট দিয়েই রাখছি। সো যারা মডারেট রিস্ক নিতে চান এবং পুঁজিটা ঝুঁকি হইলেও এই 2 টাকার বেশি ঝুঁকি নাই, 2 বারে কিনলে এইটুকু প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, এখান থেকেও 25-30% পর্যন্ত প্রফিট গেইন করার একটা একই রকমের সম্ভাবনা থাকবে। 3 ধরনের পরিকল্পনা দিলাম, একটা জুন ক্লোজিংকে এড়িয়ে পুঁজি প্রোটেক্ট করা, আর একটা হচ্ছে জুন ক্লোজিংয়ের যদি কোনো ভালো রেজাল্ট আসে সেই ভালো রেজাল্টটা যাতে সর্বোচ্চ পরিমাণে পান সেইটা বিএসআরএম লিমিটেড। আরেকটা হচ্ছে ইপিএসকে খুব বেশি প্রায়োরিটি না দিয়ে স্টকের চার্টের পজিশন অনুযায়ী কিন্তু ঝুঁকি কম, পক্ষান্তরে প্রফিটের জায়গাটা একটু বেশি, এই বছর হোল্ড করলে প্রফিট পাওয়া যেতে পারে, সেই রকম একটা শেয়ার হচ্ছে জিপিএস ইস্পাত। এবং আপনি যদি চান ইবিএল এর সাথে কম্পেয়ার করে আরও 5টা ব্যাংকের নাম বলছি, বিএসআরএম লিমিটেডের সাথে কম্পেয়ার করে আরও 5টা ফান্ডামেন্টাল শেয়ারের নাম বলছি, জিপিএস ইস্পাতের সাথে আপনি বি ক্যাটাগরির এইরকম পজিশনে আছে মনে করে দেখেন। আমি আপনাদের যে শেয়ারগুলো নিয়ে ইতিপূর্বে ফলো আপ করছি, সিলভা ফার্মা এই একই রকম পজিশন থেকে ব্রেকআউট দিয়ে তারপরে রিটেস্টে যারা বাই করছিল তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত টার্গেটটা পেয়েছে। সিলভা ফার্মার পরে আপনাদের সাথে ছিল সিল্কো ফার্মা, সিল্কো ফার্মাও যারা এই ব্রেকআউট জোনের পরে এই আমি ড্র করেই দেখাই, ধরেন ব্রেকআউট জোনের পরে রিটেস্টে এই জায়গায় যারা কিনেছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত টার্গেটগুলো আপনাদের দেওয়া আছে, আমি পুনরায় মনে করিয়ে দিচ্ছি না, আলাদা করে কোনো কিছু বলতেছি না, টার্গেটগুলো পেয়েছে। এলআরবিডি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে ফলো আপ করা হয়েছে, এই সেম অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট করার পরে রিটেস্টে যারা কিনেছে ফাইনাল টার্গেটগুলো কিন্তু তারা পেয়েছে। এবার এই শেয়ারগুলো কারেকশনে আছে, এখন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এই রকম অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট করে রিটেস্ট করছে ওই পজিশনে এখন কোন শেয়ারগুলো আছে, সেগুলো আগামী 6 মাসে এইরকম একটা র্যালি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পাস্ট রেজাল্ট দেখে শেয়ার কিনে তো লাভ নাই, এগুলোর তো রেজাল্ট হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখতে হবে পাস্ট রেজাল্টের বাইরে কি আছে। যেমন আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে এমএল ডাইং ছিল আমাদের পাস্ট এবং এটা টার্গেট হিট করছে, এখন কত দূর পর্যন্ত কারেকশন হবে আমি জানি না, ঘোরার পরে আরেকটা মুভ হবে কিন্তু সেটা লম্বা সময়ের ব্যাপার। আপাতত এটা স্টপ লস হয়ে নিচে চলে গেছে, টার্গেট আগেই হিট করছে, আমার টার্গেট ছোট ছিল 9 টাকা থেকে 14+, আপনারা সবাই জানেন। আমি অল্টারনেট হিসেবে এমএল ডাইং এর পরবর্তী শেয়ার হিসেবে বলছিলাম কেটিএলকে যদি আপনারা প্রাধান্য দেন, যে শর্ট টার্ম টার্গেট হিট করছে এবং ফাইনাল টার্গেটটা ওয়েট করতেছে, একটা সুইং তৈরি হতে পারে, তৈরি হওয়ার পর ওই এমএল ডাইং এ 14 টাকা পাইতে যেরকম সময় লাগছে কেটিএল এ 14 টাকা 50 পয়সা পাইতেও হয়তো বা ওরকম সময় লাগবে। এই শেয়ারটার অ্যাকুমুলেশন জোনও কিন্তু এইটা ওই 9 টাকার ঘরে ব্রেকআউটের পর রিটেস্টে যারা কিনেছে তারা এই র্যালিটুকু এনজয় করতে পেরেছে। দ্যাটস ইট। সো আমি সেম পজিশন আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে জিপিএস ইস্পাত টাইপের যে শেয়ারগুলো আছে ওগুলো এখন সেম পজিশনে আছে। আগামী দিনে যদি বাজার ভালো হয় তাহলে এগুলো আগামী 6 মাস ধরে আসতে, এটা ফার্স্ট টার্গেট, পরবর্তীতে আরও টার্গেট থাকবে লং টার্মে। আমি পজিশন ট্রেডিংয়ের টার্গেটটাই আপাতত আপনাদেরকে দেখিয়ে 3 ধরনের স্টকের ফলো আপ দেওয়ার মাধ্যমে জুন ক্লোজিংয়ের ধাক্কাটা আগামী 2টা মাস যেটা একটু রিস্কি, সেই জায়গাটা আপনারা কিভাবে ফেস করতে পারেন, কিভাবে নিজেকে প্রোটেক্ট করে প্রফিটের অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না ভিডিও দিয়ে আপনাদেরকে কতটুকু উপকার করতে পারতেছি, কারণ খারাপ সময়ে ভিডিও দিলেও আসলে আলটিমেটলি ভ্যালুয়েবল কন্টেন্ট ডেলিভারি দিলেও, নিজের বেস্টটা দিলেও, যেহেতু মার্কেট লাল, অনেক নেগেটিভ কমেন্ট আসে, অনেকে এই জিনিসগুলোকে তখন অ্যানালাইসিসকে বিলিভ করতে চায় না। আলটিমেটলি অ্যানালাইসিস করেই কিন্তু আমি এগুলো বের করছি, এই সলিউশনটাও কিন্তু আপনি অ্যানালাইসিস না জানলে বের করতে পারবেন না। সো বোঝার চেষ্টা করেন,
যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে ভ্যালু দেন, যদি ভ্যালুয়েবল মনে না হয় আপনি আপনার সিদ্ধান্ত নিজের মতো করে গ্রহণ করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।